আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ গোষ্ঠীগত উন্নয়ন কর্মসূচির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলি সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের প্রথমে বুঝতে হবে যে কমিউনিটি ডেভেলপমেন্ট বা গোষ্ঠীগত উন্নয়ন বলতে আমরা ঠিক কি বুঝি। গোষ্ঠীগত উন্নয়ন হলো গোষ্ঠী এবং উন্নয়ন এই দুটি ধারণার সমষ্টি। একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিভিন্ন ধরনের উন্নয়নকেই গোষ্ঠীগত উন্নয়ন বলা হয়। সুতরাং এই প্রসঙ্গে আরো দুটি কনসেপ্ট আমাদের চলে আসে, সেটা হচ্ছে গোষ্ঠী কাকে বলে এবং উন্নয়ন বলতে আমরা কি বুঝি। গোষ্ঠী বলতে বোঝায় একটি নির্দিষ্ট ভৌগোলিক এরিয়াতে বা ভৌগোলিক এলাকাতে একের বেশি মানুষজন যেখানে থাকেন এবং তাদের ভেতরে ভৌগোলিক অথবা সাংস্কৃতিক অথবা সামাজিক অথবা অর্থনৈতিক কোনো এক ধরনের কোনো একটি নির্দিষ্ট বা একাধিক যোগসূত্র থাকে, তখন তাদেরকে আমরা গোষ্ঠী বলি। এবং উন্নয়ন বলতে বোঝায় মানুষের সামাজিক, আর্থিক, মানবিক এবং তাদের আর্থসামাজিক ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার যেগুলো রয়েছে সেই সংক্রান্ত তাদের নিচের থেকে ওপরের স্তরে উঠে যাওয়া, সেইটিকে আমরা উন্নয়ন বলি। সুতরাং এই গোষ্ঠীগত উন্নয়ন বলতে আমরা যদি খুব সহজ করে বোঝার চেষ্টা করি, তাহলে এই ক্ষেত্রে বলার চেষ্টা করছি আমরা যে একটি গোষ্ঠীর বিভিন্ন মানুষজন যারা রয়েছেন তাদের আর্থিক, সামাজিক নিরাপত্তা এবং তাদের মানবিক এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত উন্নয়ন প্রকল্পগুলি নেওয়া হয় সেগুলোকেই আমরা গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্প বা গোষ্ঠীগত উন্নয়ন বলছি বা বলার চেষ্টা করছি। এই প্রসঙ্গে আমাদের আরেকটি জিনিস একটু অনুধাবন করতে হবে, সেটা হচ্ছে দ্য 3C ফ্যাক্টরস বা 3টি C ফ্যাক্টর। গোষ্ঠীগত উন্নয়নের ধারণাটিকে এই তিনটে দিক দিয়ে বোঝানো যেতে পারে: কনটেক্সট, ক্রিয়েশন এবং কালমিনেশন। এই তিনটি ফ্যাক্টরকে একত্রে বলা হয় দ্য 3C ফ্যাক্টরস। কনটেক্সট ফ্যাক্টর বলতে বোঝায় গোষ্ঠীর সঙ্গে যে বিষয়গুলি জড়িয়ে থাকে, অর্থাৎ একটি গোষ্ঠীর যদি উন্নতি ঘটাতে হয় সে উন্নতি ঘটানোর জন্য তাদের কোন কোন বিষয়গুলি, তাদের শক্তি, তাদের দুর্বলতা কি কি রয়েছে, তাদের কোন কোন বিষয়ের উপর আরো বেশি উন্নতি দরকার, পটভূমি কি রকম, প্রকল্প কিভাবে চালানো যেতে পারে, এই যে বিষয়গুলি প্রথমে অনুধাবন করার সুযোগটা থাকে, এইটিকে বলা হয় কনটেক্সট ফ্যাক্টর বা ফার্স্ট সি ফ্যাক্টর। সেকেন্ড সি ক্রিয়েশন ফ্যাক্টর, অর্থাৎ আমরা যখন ব্যাকগ্রাউন্ড বা প্রাক পর্বটিকে বোঝার মতো জায়গায় চলে আসি যে কোন পর্বটি বা কি কি ভাবে ডিসকাস করলে বা কি পরিকাঠামোর মধ্যে দিয়ে উন্নয়ন ঘটালে সেই গোষ্ঠীর উন্নতি ঘটবে বা তাদের সামগ্রিক উন্নয়নটি ঘটতে পারে, তখন সেগুলিকে যে কর্মসূচির মাধ্যমে, যে কৌশলের মাধ্যমে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এই উদ্দেশ্যগুলিকে আমরা সফল করে তুলব, সেইটিকে একসঙ্গে বলা হয় ক্রিয়েশন ফ্যাক্টর। কালমিনেশন ফ্যাক্টর বলতে বোঝায় যখন আমরা এইটা বোঝার চেষ্টা করব যে কর্মসূচি যেগুলি আমরা লক্ষ্যমাত্রা রেখেছিলাম সেই লক্ষ্যমাত্রাটি কিভাবে তার উদ্দেশ্যটি সফল হচ্ছে। কারণ আমরা যে যা কিছু পরিকল্পনা বা পরিকল্পনা যেগুলো আমরা রেখেছি সেগুলো যেন স্বাভাবিকভাবে মানুষের উন্নতিতে আসে এবং তা সেটি একটি সাশ্রয়ী এবং দক্ষ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে, মানুষের জীবনের উন্নতির ক্ষেত্রে ভূমিকা পালন করে, সেই জিনিসটাও আমাদের এক্ষেত্রে দেখতে হবে। এবং সেই জন্য এটা বলা হয় এটি হচ্ছে কালমিনেশন ফ্যাক্টর। এবং এই ক্ষেত্রে আরেকটি জায়গা আমরা বলে এখান থেকে এগিয়ে যাব, সেটা হচ্ছে যে এই কমিউনিটি ডেভেলপমেন্টের যে তাহলে ওভারঅল কনসেপ্ট বা সামগ্রিক ধারণা যেটা হলো যে কমিউনিটির মাধ্যমে বা কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে একটি গোষ্ঠীতে যে সমস্ত মানুষজন থাকেন
তাদের যেন সামাজিক, আর্থিক এবং মানবিক উন্নয়ন ঘটে এবং নাগরিক হিসেবে তারা সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারেন এবং দেশের যে প্রশাসন ব্যবস্থা, দেশের যে উন্নতি প্রকল্প, সেখানে যেন তারা সক্রিয় ভূমিকা পালন করতে পারেন, সেইটা নিশ্চিত করাই হচ্ছে গোষ্ঠীগত উন্নয়ন বা কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিমের মূল উদ্দেশ্য। এবং এই কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিম কি ভাবে গঠিত হয় বা কোন কোন ক্ষেত্রে কাজ করে? শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, প্রাপ্তবয়স্কদের শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ক যে প্রশিক্ষণগুলো থাকে, সেক্ষেত্রে কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিমগুলি কাজ করে। স্বাস্থ্য পরিষেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠা। এবং দুটি ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যখন অপারেশন ব্ল্যাকবোর্ড হয়েছিল বা আমাদের নিরক্ষরতা দূরীকরণ যে প্রকল্পগুলি হয়েছিল, সেগুলো আমাদের শিক্ষা সংক্রান্ত প্রকল্প। আবার এই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি মানে ডেঙ্গু, ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা যে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পগুলোকে অনুসরণ করে থাকি মানুষকে সচেতন করার জন্য, পোলিও রোগ প্রতিরোধ করার জন্য যে প্রকল্পগুলি চলে, অন্তঃসত্ত্বা মহিলাদের শরীরের পুষ্টি যোগান সংক্রান্ত যে পরিকল্পনাগুলি চলে, সবই স্বাস্থ্য পরিষেবার অন্তর্গত। কৃষি ও গ্রামীণ উন্নয়ন, কৃষিতে উৎপাদন বৃদ্ধি, কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি, সেচ ব্যবস্থা ও কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা। অর্থাৎ আমাদের যে বিভিন্ন গ্রামাঞ্চলের সেচ, যার মাধ্যমে আমাদের যে সবুজ বিপ্লব প্রকল্পের কথা আমরা জানি পাঞ্জাবে সফল হয়েছিল, যার মাধ্যমে চাষের জল সরবরাহ করা হয়, সার সরবরাহ করা হয়, সেগুলি আমাদের কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মধ্যে পড়ে। পরিবেশ সংরক্ষণ, জল সংরক্ষণ এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে বলা হচ্ছে যে পানীয় জল পৃথিবীতে দিনকে দিন কমে আসছে এবং এর মধ্যেই আমরা কিন্তু জল কিনে খাওয়ার অভ্যেসে অভ্যস্ত হয়ে গেছি। বহুজাতিক সংস্থাগুলি জলের অধিকার স্থাপন করছে এবং বলা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি জলের অধিকারের জন্য সংঘটিত হবে। সেক্ষেত্রে বৃষ্টির জল ধরে রাখা, রেন ওয়াটার হারভেস্টিং বা কত রকম ভাবে এই জলটাকে সংরক্ষণ করা যায়, তার প্রকল্পগুলিও কিন্তু পরিবেশ সংরক্ষণের মধ্যে পড়ছে। তার সঙ্গে বৃক্ষরোপণ, মানে আমাদের পৃথিবীতে সবুজ কমে যাচ্ছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সবুজ সংরক্ষণটাও কিন্তু আমাদের এই কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিমের মধ্যে পড়ছে। সামাজিক সেবা, গরিব, প্রতিবন্ধী, বয়স্ক মানুষদের জন্য যে বিভিন্ন মানবিক এবং সামাজিক সেবামূলক প্রকল্পগুলি রয়েছে, ক্ষমতায়নের প্রকল্পগুলো রয়েছে, শিশুদের সুরক্ষা সংক্রান্ত প্রকল্পগুলি রয়েছে, সবটি কিন্তু সামাজিক সেবার মধ্যে পড়ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন, ক্ষুদ্র ঋণ, উদ্যোক্তা সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতির বৃদ্ধির জন্য যে বিভিন্ন উদ্যোগগুলো নেওয়া হয়, সেগুলি এর আওতায় পড়ছে। এবার আমরা আলোচনা করব যে গোষ্ঠীগত উন্নয়ন কর্মসূচির যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো কি কি। 1. সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস। 2. ইকোনমিক প্রোগ্রেশন বা অর্থনৈতিক উন্নয়ন। 3. সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরশীলতা। 4. এনগেজমেন্ট, অংশগ্রহণ ও জড়িত থাকা। 5. কমিউনিটি থিঙ্কিং, অর্থাৎ গোষ্ঠীগত ও সমন্বয়মূলক ভাবনা। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস কিভাবে গড়ে ওঠে? অর্থাৎ গোষ্ঠীগত উন্নয়নের মাধ্যমে গোষ্ঠীর সদস্য যারা, তাদের ভেতরে অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার জন্য তারা অনেক সময় হীনমন্যতায় ভোগে। বেকারত্ব আমরা জানি যে আত্মবিশ্বাস অনেক ক্ষেত্রে হ্রাস করে দেয়। সুতরাং তারা যখন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে ওঠেন, তারা যখন নিজের সমস্যা নিজে সমাধান করতে পারেন, তাদের সামাজিক নিরাপত্তা সূচিত হয়, স্বাভাবিকভাবেই তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। পিছিয়ে পড়া আর্থিক এলাকার ক্ষেত্রে এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই প্রকল্পগুলি মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা জানি যে মিড ডে মিল স্কিম, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে মিড ডে মিল স্কিমের মাধ্যমে যারা রান্না করেন গোষ্ঠীর মহিলারা, তারা রোজগারের মুখ দেখেছেন। বিভিন্ন স্বরোজগার গোষ্ঠীর মহিলাদের, তারা আস্তে আস্তে স্বামীর রোজগারের বাইরেও তাদের অর্থনৈতিক ভিত্তি স্থাপিত হয়েছে গোষ্ঠীর মাধ্যমে এবং তারা ক্ষুদ্র লোন নিয়ে ছোটখাটো ব্যবসা করেন এবং লাভের ফলে তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের আত্মবিশ্বাসটাকে গড়ে তুলছে। ইকোনমিক প্রোগ্রেশন বা অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ এলাকার গোষ্ঠীগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়নের হার বৃদ্ধি পায়। কারণ স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ, তারা যখন অর্থনৈতিকভাবে উন্নতি
পথ দেখেন, তখন বাজারে নতুন ক্রেতা সৃষ্টি হয় এবং নতুন ব্যবসারও সৃষ্টি হয়। খুব সহজ উদাহরণ দিয়ে বলতে গেলে, যে মানুষটি তার প্রয়োজনের তুলনায় 10 টাকা বেশি রোজগার করবেন, তিনি 10 টাকাটা কোথাও বাজারে খরচ করবেন। তার ফলে বাজারে ক্রেতার উদ্ভব ঘটবে এবং বাজারে অর্থনীতি আরো সচল হবে। এবং স্বাভাবিকভাবেই যদি সে কোনো এলাকার মানুষজনের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাদের মধ্যে একটি ইতিবাচক প্রভাব বিস্তার ঘটে স্থানীয় অর্থনীতির জন্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বহু জায়গা আছে যেখানে গোষ্ঠীগুলি ক্ষুদ্র কোনো ব্যবসার মাধ্যমে সেই এলাকার ট্যুরিজম হতে পারে, অথবা সেখানে হয়তো গলফ বল তৈরি করা হয়, অথবা আমাদের টেনিস বল তৈরি করা হয়, তার মাধ্যমেও কিন্তু অর্থনৈতিক উন্নয়নের পথ দেখে এবং গোটা এলাকার একটি সামগ্রিক উন্নতি ঘটে। সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরশীলতা। গোষ্ঠীর সদস্যরা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে এবং সামাজিক উন্নতির মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠেন। গ্রামীণ গোষ্ঠীর যারা মানুষজন, তারা আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক উন্নয়নে ভর করে তারা আত্মনির্ভরশীল হয়ে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেন। অর্থাৎ তারা নিজেদের সমস্যা, তারা সামাজিক নিরাপত্তা, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, বিভিন্ন যে মাত্রাগুলি রয়েছে আমাদের মানব সম্পদ উন্নয়নের, সবকটি তারা নিজেই পূরণ করতে পারেন এবং স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারেন। এনগেজমেন্ট বা গোষ্ঠীগত উন্নয়নে জড়িত থাকা। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে গোষ্ঠীগত উন্নয়নে প্রত্যেকটি মানুষকে সক্রিয়ভাবে জড়িত রাখার চেষ্টা করা হয়। তাতে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে তারা একে অন্যের সম্পর্কে জানতে পারেন, বিভিন্ন রকম কাজের সুযোগ বৃদ্ধি পায়, বেকারত্বের হ্রাস ঘটে, সামাজিক সংযোগ বৃদ্ধি পায়। একটি গ্রামের যদি 5টি এলাকা বা 5টি পাড়া থাকে, সেই 5টি পাড়ার মানুষজন যদি একটি নির্দিষ্ট প্রকল্পে অংশগ্রহণ করে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই তাদের ভেতর সোশ্যাল কানেকশন বা সামাজিক যোগাযোগ বৃদ্ধি পায় এবং এই সামাজিক যোগাযোগের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পায়, মানুষে মানুষে যোগাযোগ গড়ে ওঠে, সামাজিক আমাদের যে সমঝোতামূলক প্রকল্পগুলো আছে সেগুলো সফল হওয়ার জায়গায় চলে আসে এবং সবথেকে বড় কথা হচ্ছে অনেক কাজের সুযোগ তৈরি হয়, যেটা এই গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পগুলির অন্যতম বৈশিষ্ট্য। কমিউনিটি থিঙ্কিং বা গোষ্ঠীগত বা সমন্বয়মূলক ভাবনা, এটি আমাদের অন্যতম মুখ্য বৈশিষ্ট্য। এই যে সামাজিক প্রকল্পগুলি রয়েছে, এই সামাজিক প্রকল্পগুলি সবটি শুধুমাত্র ব্যক্তি উন্নয়নকে সূচিত করে না। একটি মানুষের উন্নয়ন সেটি কিন্তু একমাত্র উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে গোষ্ঠীর সদস্য যারা, অর্থাৎ সব মানুষের উন্নয়ন। যারা স্বাস্থ্য প্রকল্পের অংশীদার, সেখানে একটি মানুষের স্বাস্থ্যের উন্নতি সেই স্বাস্থ্য প্রকল্পের উদ্দেশ্য নয়। প্রত্যেকটি মানুষের যেন উন্নতি ঘটে সেইটি দেখাই বা সেইটি চেক করাই হচ্ছে সে প্রকল্পের উদ্দেশ্য। এবং সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষ যখন একসঙ্গে কাজ করবেন, একই নির্দিষ্ট একটি উদ্দেশ্যে কাজ করবেন, তখন স্বাভাবিকভাবেই তাদের সামাজিক সংযোগ এবং ব্যক্তির থেকে কালেকটিভ বা সমন্বয়মূলক চিন্তা ভাবনা, আমি থেকে আমরাই ওঠার যে পর্যায়, সেটা খুব তাড়াতাড়ি সূচিত হবে। অর্থাৎ একজন মানুষ যিনি শুধু হয়তো নিজের কথা ভাবতেন, তিনি যখন কোনো গোষ্ঠী প্রকল্পে অংশগ্রহণ করবেন, তখন তিনি তার ভেতরে বোধটা জাগ্রত হবে যে সমাজ সবাইকে নিয়ে, অর্থাৎ তিনি সবার কথা ভাববেন, সবার উন্নয়নের কথা ভাববেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে পঞ্চায়েত, সমবায় সমিতি, এই সংগঠনগুলি গড়ে তোলাই হয়েছিল আমাদের যে প্রশাসনিক প্রকল্পগুলো রয়েছে, প্রশাসনিক যে সমস্ত সিদ্ধান্তগুলো রয়েছে, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে প্রত্যেকটি প্রত্যন্ত প্রান্তের মানুষজন তাদের যেন সমান ভূমিকা থাকে। অর্থাৎ তারাও না কোথাও একটি পঞ্চায়েতের প্রধান, তিনি যখন সিদ্ধান্ত নেবেন যে ড্রেনটা কোথায় হবে, অথবা খালটা কোথায় কাটা হবে, কোথায় জলের জন্য একটি জল প্রকল্প স্থাপিত হবে, তিনি কিন্তু আমাদের যে ডেমোক্রেটিক স্ট্রাকচার, আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো দেশে, সেখানে প্রত্যেকটি মানুষ তার নাগরিক অধিকার সম্পর্কে সচেতন এবং গোটা সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, তাতে তিনি সমানভাবে অংশগ্রহণ করলেন। এটার জন্যই পঞ্চায়েত বা সমবায় সমিতি এইগুলো কিন্তু গড়ে তোলা হয়েছিল, যাতে গোষ্ঠীগত এবং সমন্বয়মূলক ভাবনাগুলি গড়ে ওঠে।
ইকুয়ালিটি বা সমতা আমাদের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য, যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ সমান। আমরা জানি যে এই কথাটি বলা আমাদের পক্ষে ক্লাসরুমে বসে অত্যন্ত সহজ, কিন্তু আদতে প্রত্যেকটি মানুষকে এখনো আমরা সমান অধিকার দিতে পারিনি। আমাদের দেশে এখনো ক্লাস, কাস্ট, ধর্ম, জাতি, ভাষা, অর্থনীতি বিভিন্ন মাত্রায় মানুষজনের ভেতরে সমান পরিমাণে বৈষম্য বর্তমান। সমস্যাটা হচ্ছে যে এই বৈষম্যগুলো থাকলে কোনোভাবেই আমরা কোনো সামাজিক উন্নতি বা দেশীয় উন্নতি সার্বিকভাবে সফল করতে পারবো না। আমাদের বুঝতে হবে যে দেশের উন্নতি মানে শুধুমাত্র শহরের উন্নতি নয়, দেশের উন্নতি মানে শুধুমাত্র দেশের 10% লোকের উন্নতি নয়। দেশের উন্নতি মানে সমাজের যারা পিছিয়ে আছেন, যারা প্রত্যেকটি মানুষ যিনি প্রত্যন্ত প্রান্তে বাস করছেন, তারও এই উন্নতিটা দরকার। এবং আমরা কোভিড সিচুয়েশনের সময় আমরা দেখেছিলাম যে অনলাইন এডুকেশন সিস্টেম যখন আমাদের চালু হয়েছিল, তখন আমরা দেখেছিলাম একটি বড় অংশের মানুষজন যারা এই অনলাইন বা ডিজিটাল সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত, তারা শিক্ষার আলো থেকে অনেকাংশে পিছিয়ে পড়েছিলেন। সুতরাং এই গোষ্ঠীগত প্রকল্পের মাধ্যমে আমাদের নিশ্চিত করতে হবে যেন প্রত্যেকটি মানুষের কাছে সমানভাবে সবকটি অধিকার পৌঁছে যায়। এবং কোন অধিকারগুলো পৌঁছানো দরকার? তার সামাজিক অধিকার, তার স্বাস্থ্যের অধিকার, তার সাংস্কৃতিক অধিকার, তার মনস্তাত্ত্বিক অধিকার, তার নিরাপত্তা সামাজিক এবং শিক্ষাগত অধিকার, এবং তার কর্মের বা রোজগারের অধিকার। অর্থাৎ প্রত্যেকটি নাগরিকের যে নিজস্ব অধিকারগুলি রয়েছে, সেই সচেতনতা যেন তার থাকে। গোষ্ঠী প্রকল্পের মাধ্যমে যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো না হয়, তার মাধ্যমে প্রত্যেকটি মানুষকে সচেতন করা হবে যে দেশের কাছে, রাষ্ট্রের কাছে কোন কোন নাগরিক অধিকারগুলো সে পেতে পারে, সে স্বাধীনতাটা কিভাবে পেতে পারে। তো সুতরাং সে স্বাধীনতাগুলো যখন সে পাবে এবং সেগুলো সে কিভাবে তার ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে সেগুলো সে প্র্যাকটিস করতে পারে, অথবা সে সমাজ জীবনে সেগুলো পালন করতে পারে। প্রত্যেকের নিজস্ব ধর্ম পালনের অধিকার, নিজস্ব ভাষায় কথা বলার অধিকার, নিজস্ব সংস্কৃতি এবং সামাজিক মানদণ্ডগুলি মেনে চলার অধিকার, এইটি যেন তার বজায় থাকে। এবং তার সঙ্গে আরেকটি জরুরি আছে, যারা এই অধিকারগুলো পেয়ে এসেছেন এবং যারা অধিকারগুলো পাননি, তাদের মধ্যে একটা সংঘাত তৈরি হয়। সুতরাং এই সামাজিক গোষ্ঠীগত প্রকল্পগুলি আদতে যারা প্রিভিলেজড ক্লাস, যারা অধিকারগুলো পেয়েছেন, তাদের মানসিকতার পরিবর্তন ঘটাবার চেষ্টা করবে, যার মাধ্যমে প্রত্যেকটি মানুষকে অনেক ক্ষেত্রেই তারা সমানভাবে দেখতে যেন শুরু করেন, এবং যে মানুষটি পিছিয়ে আছেন তিনিও যেন কোনোভাবে নিজেকে পিছিয়ে না ভাবেন। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা গোষ্ঠীগত উন্নয়ন কর্মসূচি যেগুলি রয়েছে, তার উদ্দেশ্যগুলি বা অবজেক্টিভস যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করব। আমাদের যে উদ্দেশ্যগুলি রয়েছে সেগুলো হচ্ছে ক্রিয়েটিং ইকুইটেবল কন্ডিশনস, ন্যায়সঙ্গত অবস্থান সৃষ্টি করা, ইমপ্রুভিং দ্য হেলথ অ্যান্ড প্রসপারিটি, স্বাস্থ্যের উন্নয়ন, ফস্টারিং সাস্টেনেবল অ্যান্ড কমিউনিটি ইনিশিয়েটিভস, সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদী গোষ্ঠী কর্মসূচির প্রচলন, ডেভেলপিং সেলফ সাফিসিয়েন্সি, আত্মনির্ভরশীলতার বিকাশ, ডেভেলপিং সেলফ ডিগনিটি অ্যান্ড ভ্যালুস, আত্মসম্মান ও মূল্যবোধের বিকাশ, বিল্ডিং অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা গড়ে তোলা। আমরা এই প্রত্যেকটি যে অবজেক্টিভস গুলো রয়েছে সেগুলো আমরা একবার করে এখানে ব্যাখ্যা করে নেব। ক্রিয়েটিং ইকুইটেবল কন্ডিশন, ন্যায়সঙ্গত অবস্থান সৃষ্টি করা। ন্যায়সঙ্গত অবস্থান বলতে আমরা বুঝি যে সমাজের এমন একটি পরিস্থিতি বা পর্যায় যেখানে প্রত্যেকটি মানুষ তার নাগরিক অধিকার সমানভাবে পাবে। তার নাগরিক অধিকার বলতে তার স্বাস্থ্যের অধিকার, তার শিক্ষার অধিকার, তার খাদ্যের অধিকার, তার গণতান্ত্রিক মত প্রকাশের অধিকার এবং তার মানুষের মতন বাঁচার অধিকার। অর্থাৎ গোষ্ঠী প্রকল্পগুলি এমনভাবে সচেতনতা তৈরি করবে যে সচেতনতার মাধ্যমে আদতে তার এই উন্নয়নগুলি ঘটবে। যদি এই উন্নয়নগুলি যদি না ঘটে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে যে কোথাও না কোথাও সামাজিক প্রকল্পগুলি এই সমানাধিকার তৈরি করতে সফল হচ্ছে না বা তারা ব্যর্থ হচ্ছে, এবং সেটি কিন্তু আমাদের নাগরিক পরিকাঠামো বা গণতান্ত্রিক পরিকাঠামো তারই সমস্যা হিসেবে সূচিত হবে। ডেভেলপিং সেলফ সাফিসিয়েন্সি অর্থাৎ যারা গোষ্ঠীর সদস্য হবেন সেই গোষ্ঠীর সদস্যদের ভেতরে আত্মনির্ভরশীলতার বিকাশ করবে।
তাদের অর্থনীতির বিকাশ ঘটবে, তাদের ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটবে, সামাজিক সচলতার তারা ফল দেখবেন, তারা ভার্টিক্যাল মোবিলিটির মাধ্যমে সমাজের নিচু স্তর থেকে ওপর স্তরে যাবেন, ক্রেতা অবস্থান থেকে তাদের উন্নতি ঘটবে, তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা তারা পালন করবেন এবং তার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীলতার বিকাশ ঘটবে। এবং গোষ্ঠীগত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে তাদের যে ইকুইটেবল কন্ডিশনের কথা আমরা আগে বলেছি, সেই সম্পর্কে আরেকটি কথা বলে রাখি, এবং সেই ইকুইটেবল কন্ডিশন বা ন্যায়সঙ্গত কন্ডিশন অবশ্যই যেন সাশ্রয়ী হয়, না হলে সেটা মানুষের খুব বেশি কাজে আসবে না। ইমপ্রুভিং হেলথ অ্যান্ড প্রসপারিটি, অর্থাৎ গোষ্ঠীগত উন্নয়ন কর্মসূচি যেগুলো রয়েছে সেগুলি যেন গোষ্ঠীর সদস্যদের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান উন্নয়ন এবং তা বজায় রাখতে সাহায্য করে। স্বাস্থ্যের অধিকার মানুষের মৌলিক অধিকার, এবং সেক্ষেত্রে আমরা জানি কোন কোন প্রকল্পগুলো আমাদের এখানে রয়েছে। অন্তঃসত্ত্বা মায়েদের জন্য পুষ্টির প্রকল্প, আমাদের শিশু যারা শৈশব অবস্থায় বাচ্চারা তাদের ভ্যাকসিনাইজেশন, এবং আমাদের স্কুলের মিড ডে মিল প্রকল্প যেগুলি রয়েছে সবকটি কিন্তু এই সামাজিক স্কিম, যেগুলি চেষ্টা করা হয় যেগুলির মাধ্যমে তাদের গোষ্ঠীর সদস্যদের যেন জীবনযাত্রার মানটি ঠিকঠাকভাবে বজায় থাকে। ফস্টারিং সাস্টেনেবল কমিউনিটি ইনিশিয়েটিভস, এর অর্থ হচ্ছে যে সমাজে যে গোষ্ঠী প্রকল্পগুলি থাকবে সেগুলি যেন টেকসই হয় এবং তাদের সুফল দীর্ঘমেয়াদী হয় এবং তার যেন প্রকৃতির ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। অর্থাৎ নগরায়ন ঘটানোর ক্ষেত্রে যেন পরিকল্পনাবিহীন বৃক্ষচ্ছেদের ফলে গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি না পায়, অপরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে যেন পরিবেশ দূষণ না ঘটে, এবং আমাদের নদ নদী নিয়ন্ত্রণের মাধ্যমে যেন কোথাও বন্যা পরিস্থিতি তৈরি না হয়। এবং খুব আফসোসের সঙ্গে বলতে হচ্ছে আমাদের যে প্রকল্পগুলি আমাদের সমাজে বা আমাদের চারপাশে চলে সেগুলি অনেক ক্ষেত্রেই আমরা এই সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী এই দুটি লক্ষ্যমাত্রা পূরণে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং তার মাধ্যমে আস্তে আস্তে পৃথিবীতে যে ন্যাচারাল রিসোর্সেস সেগুলো শেষ হয়ে আসছে এবং আমরা আস্তে আস্তে মানব সভ্যতা বিপন্ন থেকে বিপন্নতর হয়ে উঠছি। আমাদের জলস্তর নেমে যাচ্ছে, বৃক্ষরোপণের ফলে সবুজ কমে যাচ্ছে, ইকোসিস্টেমের ঘা খাওয়ার ফলে ঋতু পরিবর্তন সাংঘাতিকভাবে সূচিত হয়েছে, অসুখ বৃদ্ধি পেয়েছে এবং মানব সভ্যতার মেয়াদ সম্ভবত প্রতিদিন একটু করে হলেও কমে যাচ্ছে। ডেভেলপিং সেলফ ডিগনিটি অ্যান্ড ভ্যালুস, গোষ্ঠীর যারা সদস্য থাকবেন তাদের মধ্যে আত্মসম্মান ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। অর্থাৎ যারা আছেন গোষ্ঠীর সদস্য তারা গোষ্ঠীর প্রকল্পগুলোতে যখন অংশগ্রহণ করবেন স্বাভাবিকভাবেই তাদের বেকারত্ব দূর হবে, তারা অর্থনৈতিকভাবে উন্নতির পথ দেখবেন, তারা কাজের দায়িত্ব নেবেন, সেক্ষেত্রে দায়িত্ববোধের বিকাশ ঘটবে, তাদের অনেকের লিডারশিপ ডেভেলপমেন্ট হবে, সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে, একে অন্যের সঙ্গে যখন কথাবার্তা বলবেন তাদের সামাজিক কথাবার্তার বিকাশ ঘটবে এবং তারা যখন নিজের প্রয়োজন নিজে মেটাতে সক্ষম হবেন এই কমিউনিকেশনের মাধ্যমে তখন তাদের আত্মসম্মান বৃদ্ধি পাবে। এবং আমাদের যে সামাজিক প্রকল্পগুলি রয়েছে অর্থাৎ যেমন ধরা যাক যে পরিবেশগত প্রকল্পগুলি অর্থাৎ বন সংরক্ষণ, জল সংরক্ষণ প্রকল্প, তাতে যারা অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তাদের পরিবেশগত মূল্যবোধের বিকাশ ঘটবে। একটি বাচ্চাকে ছোটবেলা থেকে যদি বৃক্ষরোপণের উৎসাহ দেওয়া হয় স্বাভাবিকভাবে গাছের প্রতি ভালোবাসা বা গাছের গুরুত্ব আমাদের সমাজে সে বাকিদের থেকে বেশি বুঝবে। একটি মানুষকে যদি জল সংরক্ষণ প্রকল্পে অংশীদারিত্ব রাখা হয় তাহলে নদী নালা পুকুর খাল বিল প্লাস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল জঞ্জাল দিয়ে যে সেটাকে দূষিত করা যায় না, সেই জলটা পরিষ্কার রাখতে হয়, ইকোসিস্টেমের গুরুত্ব, স্বাভাবিকভাবে সেই মূল্যবোধের বিকাশ তার ঘটবে। যে মানুষটি বয়স্ক মানুষ বা প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন প্রকল্পে জড়িত থাকবেন আমরা ধরে নিতে পারি তার মানবিক বোধ বা বিকাশ বাকিদের থেকে একটু হলেও বেশি হবে এবং সেই জন্যেই এই প্রকল্পগুলো এত বেশি জরুরি। এবং সেই অর্থে কারণ মাথায় রাখতে হবে যে আমাদের এই প্রকল্পগুলির উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের দেশের যারা নাগরিক প্রত্যেকটি মানুষকে সমান অধিকার দেওয়া এবং তারা যেন দেশের উন্নয়নে সমান ভূমিকা পালন করতে পারেন সেই জায়গাটি নিশ্চিত করা। একটি বড় অংশের মানুষ যদি পিছিয়ে থাকেন তাহলে সেই দেশ
কোনোভাবেই এগোয় না। এই কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিম বা আমাদের গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পগুলির মাধ্যমে আত্মসম্মান, মূল্যবোধের বিকাশ ঘটে এবং তার সঙ্গে আমাদের আরো কিছু বিষয়ের এক্ষেত্রে উন্নতি হয়, আত্মবিশ্বাস বাড়ে, আমাদের কমিটমেন্ট স্কিল বাড়ে, আমাদের নেতৃত্ববোধের ক্ষমতা জেগে ওঠে এবং সংহতি, সততা ইত্যাদি বোধেরও সমানভাবে বিকাশ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন বিষয়ে সদস্যদের ভেতর সচেতনতা ও জনমত গড়ে তোলা। আমরা আগেই বলেছি সেটা হচ্ছে যে এই গোষ্ঠী উন্নয়ন প্রকল্পগুলো আদতে তার মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিক পরিকাঠামোতে গণতন্ত্রের যে মূল ভাবনা সেটি প্রত্যন্ত প্রান্ত অব্দি ছড়িয়ে দেওয়া। যখন আমরা পুরুষতন্ত্রের কুফলের বিরুদ্ধে কথা বলবো, যখন আমরা নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে কথা বলবো, এই গোষ্ঠী উন্নয়ন প্রকল্পগুলো যেন সমানভাবে সে সচেতনতা প্রত্যেকটি মানুষের ভেতর ছড়িয়ে দিতে পারে। বাল্য বিবাহের বিরুদ্ধে যখন কথাবার্তা বলা হয়, যেখানে অন্যতম মূল সমস্যা হচ্ছে আমাদের সামাজিক সচেতনতা, যেখানে ধরে নেওয়া হয় যে একটি মেয়ের রজস্বলা হলে তার বিয়ে দেওয়াটা একমাত্র সমাজের কাজ, তাকে কর্মসংস্থানমুখী করে তোলা নয়। সেই সচেতনতা গড়ে তোলাটা একটা বিশাল লড়াই। আমাদের সামাজিক গোষ্ঠীগুলি, যেগুলো গোষ্ঠী উন্নয়ন প্রকল্প যেগুলি রয়েছে, আমাদের সরকারের যে বিভিন্ন প্রকল্প, সেগুলো কিন্তু আদতে এই সচেতনতা এবং জনমত গড়ে তোলার কাজে সক্রিয় ভূমিকা পালন করে। যেমন প্লাস্টিক দূষণের বিরুদ্ধে যখন আমরা কথা বলি যে প্লাস্টিক প্যাকেট কিভাবে আমাদের জল দূষণ ঘটায়, আমাদের পরিবেশ দূষণ ঘটায়, আমরা যখন শিশু খাদ্যে ভেজাল নিয়ে কথা বলি, এবং সেই ক্ষেত্রেও কিন্তু জনমত গড়ে তোলাটা খুব জরুরি। কারণ মাথায় রাখতে হবে যে একটি সরকার বা একটি গণতান্ত্রিক সরকার ততটাই ভালো যতটা তার জনমত। অর্থাৎ আমরা নাগরিক সচেতন যদি না হই, তাহলে আমাদের সরকার সচেতন হবে এটা আশা করাটা অত্যন্ত অন্যায়। সেই জন্যেই এই নাগরিক সচেতনতা গড়ে তোলার জন্যেই প্রত্যেকটা মানুষ যেন তার অধিকার সম্পর্কে সচেতন হয়, সেইটি নিশ্চিত করে তোলাটা অত্যন্ত একটি জরুরি বিষয়। এবং সেই কারণে আমরা যেন এই গোষ্ঠী উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে প্রত্যেকটি মানুষকে তার নিরাপত্তার অধিকার, তার সামাজিক নিরাপত্তা, তার স্বাস্থ্যের অধিকার, তার শিক্ষার অধিকার ইত্যাদি বিষয়ে সচেতন করতে পারি, তাহলে সে তার বৃত্তের বাইরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও সে মতামত দেবে। সে যখন জানবে, একটি বাচ্চা যখন জানবে যে সঠিক অক্সিজেন পাওয়া বা শ্বাসের বাতাস পাওয়া তার অধিকারের মধ্যে পড়ে, তখন সে গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝবে, সে ইন্ডাস্ট্রিয়াল দূষণের বিরুদ্ধে কথা বলবে। একটি মেয়ে যখন বুঝবে যে তার নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি এবং লিঙ্গ ভেদে সে সমাজে একই সম্মান এবং গুরুত্ব পায়, তখন সে কর্মসংস্থানের মেয়েদের ক্ষেত্রে ভূমিকা কি হওয়া উচিত এবং মেয়েরা কেন কর্মসংস্থানের মাধ্যমে নিজের ক্ষমতায়নের দিকে এগুবে, সেই বিষয়টা নিয়ে সে সচেতন হবে। একটি তৃতীয় লিঙ্গের মানুষ যখন তার নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হবেন, তখন তিনি তৃতীয় লিঙ্গের মানুষজন যারা রয়েছেন, আমরা জানি তারা সামাজিক অবহেলার শিকার হন, তারা সামাজিক বঞ্চনার শিকার হন, তারা তখন মুখ খুলতে পারবেন তাদের নাগরিক অধিকারের বিষয়ে। এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বিভিন্ন পলিসি মেনটেনের ক্ষেত্রে এবং বিভিন্ন উন্নয়নমূলক পলিসি গড়ে তোলার ক্ষেত্রে নাগরিক ওপিনিয়ন বা গণতান্ত্রিক দেশের পরিকাঠামো, সাধারণ মানুষের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে মতামত দেওয়ার ক্ষেত্রে এই গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পের অন্যতম সক্রিয় ভূমিকা আছে। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের কিছু নির্দিষ্ট গুরুত্ব আছে। সেগুলো হচ্ছে সোশ্যাল জাস্টিস অর্থাৎ সামাজিক ন্যায় বিচার, পার্টিসিপেশন বা অংশগ্রহণ, ইকুয়ালিটি অর্থাৎ সমতা, লার্নিং মানে শিখন এবং কোঅপারেশন অর্থাৎ সহযোগিতা। সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার বলতে আমরা বুঝি সেটি হচ্ছে যে সমাজের প্রত্যেকটি মানুষের যেন সমান অধিকার বজায় থাকে। অর্থাৎ সামাজিক যে গোষ্ঠী উন্নয়নমূলক প্রকল্পগুলি থাকবে তার মধ্যে হবে প্রত্যেকটি মানুষ তার নাগরিক অধিকার সম্পর্কে সচেতন থাকবেন এবং এই নাগরিক অধিকার সচেতন থাকার মাধ্যমে তার মানবাধিকার বজায় থাকবে। একটি প্রান্তিক এলাকার মানুষ, প্রত্যন্ত প্রান্তের মানুষ, তিনি যেন জানতে পারেন যে ক্লাস 8 অবধি রাইট টু এডুকেশন অ্যাক্টের মাধ্যমে তিনি যে কোনো জায়গায় তিনি স্কুলে ভর্তি হতে পারেন এবং স্কুলে তার কোনো খরচ লাগার কথা নয়। সেই মানুষটি যেন জানতে পারেন যে হাসপাতালে গেলে তিনি বিনা পয়সার চিকিৎসা পাওয়ার অধিকারী। তিনি যেন জানতে পারেন তার বাড়ির সামনে রাস্তা বা তার বাড়ির পাশে ড্রেন
পানীয় জলের অধিকার কোনোটাই কাউন্সিলরের দয়া নয়, তার নিজস্ব মানুষ হিসাবে, নাগরিক হিসাবে অধিকার। এবং এই দেশে যতগুলি প্রকল্প রয়েছে, এই প্রকল্পগুলির সবকটিতে তার সমান অধিকার আছে। এইটি যেন তার মাথায় থাকে এবং কোনো মানুষের ক্ষেত্রে যেন অন্যায় না হয়। অর্থাৎ কোনো মানুষকে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির ভেদে সে মানুষটিকে যেন পিছিয়ে না রাখা হয়। আমরা যখন দেখতে পাই আমাদের দেশে এখনো জাতপাতের ভেদাভেদ রয়েছে, আমরা দেখতে পাই উত্তর ভারত বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে সেখানে হয়তো দলিত বাচ্চাটি তাকে স্কুলে ঢুকতে দেওয়া হয় না অনেক ক্ষেত্রে, বা সামাজিক ক্ষেত্রে সে সমান অধিকারের ন্যায় বিচারটা সে পায় না। এইটা বন্ধ করাটাই সামাজিক এবং গোষ্ঠীগত উন্নয়নমূলক কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ প্রত্যেকটি সরকারি প্রকল্প, প্রত্যেকটি গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষটিকে স্পর্শ করা হবে, সমাজের সেই মানুষটির কাছে উন্নয়নমূলক কর্মসূচি পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে সে তার নাগরিক অধিকারগুলি বজায় রাখতে পারবে। স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, তার খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, ভিন্ন মত রাখার অধিকার। এবং যখন তারা অধিকার সম্পর্কে সচেতন হবেন এবং তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার মাধ্যমে সেই অধিকার বজায় রাখতে পারবেন, তখনই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এবং আক্ষেপের স্বরে বলতে হয়, আমরা এখনো এই জায়গায় অনেকখানি পিছিয়ে রয়েছি। আমরা এখনো লিঙ্গগত বৈষম্য, নারী পুরুষের বৈষম্য এবং জাতিপাতের ভেদাভেদ অনেক কিছুই আমরা এখনো দূর করতে পারিনি। পার্টিসিপেশন বা অংশগ্রহণ যে কোনো গণতন্ত্রের পরিকাঠামোর উদ্দেশ্যটাই হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণ। সাধারণ মানুষ যদি সেই গণতান্ত্রিক পরিকাঠামোয় অংশগ্রহণ না করে, তাহলে সেই গণতন্ত্রের সেটা ব্যর্থতা বলে ধরে নেওয়া হয়। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, সুতরাং সেই গণতন্ত্রের বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের প্রত্যেকটি নাগরিক সেই গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হয়ে উঠবেন এবং সেই অংশীদারিত্বের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস, দক্ষতা, অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং ক্ষমতার ন্যায়সঙ্গত অবস্থার সম্পর্কে তারা জ্ঞান লাভ করবেন বা ধারণা লাভ করবেন। এটা কিভাবে হতে পারে? আমরা দেখেছি পঞ্চায়েতি রাজ, আমরা দেখেছি সমবায় সংস্থা, যেখানে একদম প্রান্তিক মানুষজন তারা সিদ্ধান্ত নেন তাদের এলাকায় কি ধরনের উন্নতি বা উন্নয়ন হওয়া উচিত। এবং অনেক ক্ষেত্রে এই সাধারণ মানুষের মতামত নেওয়া হয় যে তারা তাদের এলাকাতে কি ধরনের উন্নতি চান। এবং যখন তারা মতামত দেওয়ার জায়গায় যাবেন, অর্থাৎ কোনো এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র হলে সেই এলাকার প্রত্যেকের জন্য মত থাকে যে তারা কোথায় চাইছে, কি কি চাইছে। একটা স্কুল হলে সেখানে যদি তারা মতামত দেন স্কুলটা কিরকম হওয়া উচিত, তারা কি কোনো দক্ষতা ভিত্তিক স্কুল চাইছেন নাকি প্রথাগত শিক্ষার স্কুল চাইছেন। এই মতামত যখন তারা দিতে পারবেন, তখন বলা যাবে যে গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পগুলি একটি জায়গায় সফল হয়েছে, যে তারা মানুষকে আত্মবিশ্বাস এবং গণতন্ত্রের অংশীদার করে তুলতে পেরেছে। ইকুয়ালিটি বা সমতা, গোষ্ঠীমূলক ইকুয়ালিটি বা সমতা, উন্নয়নমূলক কর্মসূচিগুলি গোষ্ঠীর সদস্যদের সমতার পাঠ পড়ায়। এতে যেটা হয় যে প্রত্যেকটি সদস্য যারা এই গোষ্ঠী উন্নয়নমূলক কর্মসূচিগুলোর সাথে জড়িত থাকে, তারা একে অন্যের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। ভিন্ন ধর্ম, ভিন্ন জাতি, ভিন্ন ভাষা, ভিন্ন আর্থিক অবস্থার মানুষজনের সঙ্গে তারা যখন কাজ করেন, স্বাভাবিকভাবেই সেখানে একটি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। আমি থেকে আমরার পাঠ তারা পান এবং শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কথা না ভেবে সামগ্রিক স্বার্থের কথা তারা ভাবেন। এবং এই সামগ্রিক স্বার্থে যে ভিন্নতর মানুষজন থাকেন এবং সেক্ষেত্রে সহাবস্থান যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পাঠটাও তাদের দেওয়া হয়। এবং ভারতবর্ষের মতো এক বহুত্ববাদে বিশ্বাসী দেশে আমাদের এই ইকুয়ালিটির পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ নর্থ ইস্টের যিনি মানুষটি রয়েছেন, উত্তর পূর্ব ভারত, তাকে তিনি কলকাতায় পড়াতে এসে বা পড়তে এসে তিনি নিজেকে আলাদা না ভাবেন,
প্রান্তিক মানুষটি তিনি শহর অঞ্চলে গিয়ে যেন কোনোভাবে তার ভাষা বা তার গোষ্ঠী অবস্থানের জন্য নিজেকে আলাদা না ভাবেন, এই বোধের বিস্তারটা হওয়াটা আমাদের জরুরি। কারণ ইকুয়ালিটি আমাদের সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং একটা জিনিস বুঝতে হবে যে সাধারণ মানুষের মানসিকতার যে পরিবর্তন, সেই মানসিকতার পরিবর্তন না ঘটাতে পারলে এই ইকুয়ালিটির পাঠ আমরা সম্পূর্ণ করতে পারবো না। লার্নিং বা শিখন বলতে বোঝায় যে কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিম বা গোষ্ঠী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই সদস্যরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে এবং তার মাধ্যমে দক্ষতার বিকাশ ঘটে। এই দক্ষতার বিকাশের ফলে তারা অনেক সময় স্থানীয় কোনো সমস্যার সমাধান নিজেরাই করে উঠতে পারেন এবং এই স্থানীয় সমস্যার সমাধানের মাধ্যমে গোষ্ঠীগত উন্নয়ন ঘটে। অর্থাৎ যে মানুষটি হয়তো কোনো কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্পে কাজ করেছেন, তিনি স্বাভাবিকভাবেই তার এলাকাতে যদি কোনো মশাবাহিত রোগের বিরুদ্ধে কোনো ক্যাম্পেইন চলে, তিনি স্বাভাবিকভাবেই তার এক্সপার্টিস বা তার অভিজ্ঞতা এখানে তিনি শেয়ার করতে পারেন এবং সেই শেয়ারিং এর মাধ্যমে সেই কাজটা বা সেই দক্ষতাটা অনেক বেশি রকম ফলপ্রসূ হয়ে উঠতে পারে। কোঅপারেশন বা সহযোগিতা, অর্থাৎ এই গোষ্ঠীগত উন্নয়ন বা কর্মসূচির মাধ্যমে যখন এই মানুষরা একে অন্যের সঙ্গে তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন, তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। একে অন্যের সংস্কৃতির প্রতি পারস্পরিক সহানুভূতি, আস্থা ও সম্মান গড়ে ওঠে। এবং আমাদের বারবার করে মনে রাখতে হবে যে ভারতবর্ষ দেশটা বহু সংস্কৃতি, বহু ধর্ম, বহু ভাষা, এত কিছুর ভেতরেও যে আমাদের একাত্মবোধ, তার একটাই কারণ আমাদের একে অন্যের প্রতি সহানুভূতি, আস্থা এবং সম্মান। এবং এটা গড়ে ওঠার পিছনে আমাদের গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। After hearing the lecture, let's see if we can answer the questions. এবার আমরা প্রশ্নগুলো আলোচনা করব। আমাদের প্রথম এমসিকিউ কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ 3C ফ্যাক্টর ইন কমিউনিটি ডেভেলপমেন্ট? অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে 3C ফ্যাক্টর কোনগুলি? ফার্স্ট অপশন কনটেক্সট, ক্রিয়েশন অ্যান্ড কালমিনেশন। সেকেন্ড অপশন কনটেক্সট, কারিকুলাম অ্যান্ড কালমিনেশন। থার্ড অপশন কোচিং, কারিকুলাম অ্যান্ড ক্রিয়েটিভিটি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস হেল্পস ইন, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কি কি কাজে সাহায্য করে? অপশন 1 ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থিক উন্নয়ন। অপশন 2 সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়ন। অপশন 3 1 and 2 বোথ, ওপরের 1 এবং 2 দুটি। Question number C. One of the main features of community development program is, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পের অন্যতম মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে সোশ্যাল জাস্টিস। অপশন 2 আরবানাইজেশন। অপশন 3 ডেভেলপমেন্ট অফ রিচ পিপল। সংক্ষিপ্ত সাহায্যে প্রশ্নগুলি রয়েছে, হোয়াট ইজ কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ গোষ্ঠীগত উন্নয়ন বলতে কি বোঝো? কোয়েশ্চেন 2 হোয়াট আর দ্য এইমস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস, গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পের লক্ষ্যগুলি কি কি? 3 নম্বর হোয়াট আর দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস বা গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পগুলির মূল বা মুখ্য বৈশিষ্ট্যগুলো কি কি? 4 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য কনসেপ্ট অফ সোশ্যাল জাস্টিস ইন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস, অর্থাৎ গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পের মধ্যে সোশ্যাল জাস্টিসের যে বিষয়টি বলা হয়েছে, সামাজিক ন্যায় বিচার বা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, সেটি সম্পর্কে আলোচনা করো। ধন্যবাদ।